20 বছর বয়সী মেয়েদের সাথে শারীরিক সম্পর্ক করার মজাই আলাদা। তোমার তো 20 বছর, তাই না? তাছাড়া একবার বিয়েও হয়েছে, আর একটা ছেলেও আছে। সো তুমি আমার পার্টনার হিসাবে একদম পারফেক্ট, তাই না? সামনে থাকা ব্যক্তির এমন কথা শুনে আমার রাগ হওয়ার থেকে বেশি অবাক লাগছে। একজন অবিবাহিত ছেলে আমার অতীত জানা সত্ত্বেও আমাকে বিয়ের প্রস্তাব দিয়ে দেখতে এসেছে। তার উপর তার বাবা দেশের একজন নামকরা বিজনেসম্যান, আর সে একজন পুলিশ। ভাবতেও অবাক লাগছে একজন পুলিশের ভাষা এমন কি করে হতে পারে। আমাকে চুপ থাকতে দেখিয়ে উনি আবারও বললেন, কি ঠিক বললাম তো? দেখুন মিস্টার রেয়ান, আমি জানি না আপনি এমন বাজে কথা কী জন্য আমাকে বলছেন। তার ওপর বিয়ে করতে চাইছেন কেন? মিস কি যেন নাম আপনার? কথাটা শুনে আমার মাথাটা আরও খারাপ হয়ে গেল। আরে আমার নাম জানে না আর বিয়ের প্রস্তাব দিয়ে আমাকে দেখতে এসেছে? যত সব! ইচ্ছে করছে কথাগুলো মুখের ওপর বলে দিই, কিন্তু সে একজন অনেক বড় পজিশনের পুলিশ, বাজে ব্যবহার করা যাবে না। তাই মুখে হাসি রেখে বললাম, আমার নাম মীরা। ও, মরুভূমি। তা যা বলছিলাম, এক্সকিউজ মি, আমার নাম মীরা, মরুভূমি না। সে যাই হোক, শোনো, আমি তোমার মতন মেয়েকে শুধু আমার বেড পার্টনার হিসাবেই চাই, আর কিছু না। তাহলে বিয়ের প্রস্তাব দিলেন কেন? তোমাকে যেন সমাজের মানুষ অন্য চোখে না দেখে, আর বিয়ে না করলে আমারও নাম খারাপ হবে। তাছাড়া তোমরা তো অনেক গরিব, তুমি আর তোমার মা হয়তো তোমার ছেলের লালন পালন করতে পারো না, তাই আমি করব, এতে তোমারও লাভ হবে। এখন তুমি বলতে পারো তোমাকেই কেন আমি বিয়ে করতে চাইছি। অ্যাকচুয়ালি আই লাইক ইউর বডি, তাই বিয়ে করব। কথাটা শুনে নিজেকে আর দমিয়ে রাখতে পারলাম না। বেয়াদবির লিমিট ছাড়িয়ে চলে গেছে এই লোক। রাগে জেদে পাশে থাকা চাটা ওনার মুখে মারলাম, আর চেঁচিয়ে উঠে বললাম, বের হন আমার বাসা থেকে এখনই, আর কোনোদিনও যেন আপনাকে আমার আশেপাশেও না দেখি। বের হন। রেয়ান কোনো কথা না বলে আমার দিকে রাগীভাবে একবার তাকিয়ে তার গার্ডদের নিয়ে চলে যান বাসা থেকে। উনি চলে গেলেও আমার রাগ কমেনি। কি কি ভেবেছে কি ওই লোক আমাকে? আমি আমার ছেলেকে লালন পালন করতে পারবো না? বেশ পারবো। আমার ছেলে আমার পরিচয়ে বড় হবে, ওই লোকের কি? আমাকে পতিতা মনে করে? আমার একবার বিয়ে হয়েছে দেখে যা ইচ্ছে তাই বলবে? আসলে মায়ের কথা শুনে ওই লোককে বাসায় আসতে দেওয়াটাই আমার ভুল হয়েছে। হঠাৎ মার ডাকিয়ে আমার ধ্যান ভাঙে। কি রে, ছেলেটা এভাবে গেল কেন? কিছু কি উল্টোপাল্টা বলেছিস নাকি ছেলেটাকে? আমি কোনো উল্টোপাল্টা কথা বলিনি মা, ওই লোকটাই বলেছে। কত বাজে বাজে কথা বলেছে আমাকে, তুমি জানো? তোমাকে আমি আগেই বলেছিলাম মা, আমি এভাবেই থাকতে পারবো। আমার ছেলেকে আমি একাই মানুষ করতে পারবো, কাউকে লাগবে না আমার। মা আমার কথা শুনে করুণ চোখে তাকায় আমার দিকে, তারপর আস্তে করে আমার পাশে বসে আমার কাঁধে হাত রাখে আর নরম গলায় বলে, মাফ করে দে মা, আমি আসলে তোকে এত কষ্টে দেখতে পাচ্ছিলাম না, তাই যখন ছেলেটা বিয়ের প্রস্তাব দিল তখন আর মানা করতে পারিনি। আমি ভাবিনি এমন হবে, মাফ করে দে মা। বলতে বলতেই মা কেঁদে দিলেন। আসলে মা আমার অনেক ইমোশনাল, কথায় কথায় কেঁদে দেয়। হয়তো আমার কষ্টে উনি আরও বেশি কষ্ট পাচ্ছেন। আমি মুচকি হেসে মাকে জড়িয়ে ধরলাম। কেঁদো না মা, শুভ যা করেছে তার জন্য ও শাস্তি পাবে, আর দেখবে আমরাও একদিন না একদিন সুখে থাকবই। একবার আমার চাকরিটা ভালোভাবে হয়ে যাক, সব কষ্ট চলে যাবে আমাদের। তুমি, আমি আর রিহান একসাথে থাকবো আনন্দে। এরপর মার চোখ মুছে দিলাম। এরই মাঝে আমার ছেলে রিহান এসে আমাকে জড়িয়ে ধরলো আর বলতে থাকলো, মা, তুমি আর নানু কি কান্না করছো? তোমাদের চোখে পানি কেন? কই না তো, আমরা তো হাসছি দেখো। বলেই আমি আর মা হেসে দিলাম। আমাদের হাসি দেখে আমাদের ছোট্ট ছেলেটাও হেসে দিল। কি মায়া ওর ভেতর, ওর জন্যই তো এত কিছু হওয়া সত্ত্বেও বেঁচে আছি। রিহানের কপালে আদর মাখা একটা চুমু দিয়ে বললাম, চকলেট খাবি? আয়, নানু, আমি আর তুই একসাথে চকলেট খাবো আর গল্প করব, ওকে? চকলেট খাবো, গল্প করব বলি রেহান খুশিতে নাচতে লাগলো। আসলেই আমার ছেলেটা অনেক দুষ্টু, সারাটা দিন দুষ্টুমি করবে আর নাচানাচি করবে। একে নিয়েই তো আমার পৃথিবী। এভাবেই হাসি আনন্দে কেটে গেল দিনটা। কিন্তু রাতে, রাতে তো আর আনন্দে থাকতে পারি না। রিহানও তখন ঘুমিয়ে যায়। তখন তো আমার শুভর কথা মনে পড়ে। তাছাড়া ওই লোকটা যে আমাকে এতগুলো বাজে কথা বলল,
আসলেই কি এগুলো হওয়ার কথা ছিল আমার জীবনে? শুভ আর আমি তো ভালোই ছিলাম, তাহলে এমন কেন হলো? কেন ও ছেড়ে চলে গেল আমাকে? কেন? রাতটা এভাবেই কষ্টে কেটে গেল আমার। সকালে ওঠার আগেই রেডি হয়ে নিলাম, কারণ আজকে চাকরির ইন্টারভিউ দিতে হবে আমার। রিহান এখনো ঘুমাচ্ছে, তাই তার কপালে একটা স্নেহ ভরা চুমু দিয়ে আর মাকে জড়িয়ে ধরে বিদায় নিলাম। ফুটপাতে দাঁড়িয়ে আছি রিক্সার খোঁজে, কিন্তু একটা রিক্সাও পাচ্ছি না, তাই বাধ্য হয়ে হাঁটা ধরলাম। হঠাৎ একটা গাড়ি এসে আমার সামনে দাঁড়ালো। কথা নেই বার্তা নেই, আমাকে গাড়িটা ভিতরে জোরে ঢুকালো। ভিতরে ঢুকতেই দেখি রেয়ান এক হাতে জুস খাচ্ছে আর অন্য হাতে ফোন টিপছে। কিছু করতে যাব তার আগে হুট করে কিছু লোক আমার হাত পা আর চোখ বেঁধে দিল। আমি ছোটার আপ্রাণ চেষ্টা করছি, কিন্তু পারছি না। হঠাৎ কেউ আমার হাতের বাহু খুব শক্ত করে চেপে ধরে। তার নিঃশ্বাস আমার মুখের ওপর পড়ছে। বুঝতে পারছি সে আমার খুব কাছে। হয়তো এটা রেয়ান। রেয়ান, এটা কি আপনি? আমার কথা শুনে উনি নেশা ধরানো কণ্ঠে বললেন, বাহ, তুমি তো দেখি অনেক স্মার্ট। মাত্র একদিনের পরিচয়ে আমাকে এতটা চিনে ফেললে। দেখুন, বাজে কথা বন্ধ করুন। একজন পুলিশ হয়ে এমন খারাপ কাজ করতে আপনার লজ্জা করে না? কই, কিছুই তো করিনি। যদি বলো এখন করব? ছি, আপনি একটা নির্লজ্জ বেহায়া মানুষ, সেটা আপনি জানেন? আলবাত জানি। আচ্ছা, একটা কথা বলো তো, তোমার স্বামী তোমাকে ছেড়ে চলে গেছে কেন? এত সুন্দর একটা মেয়ে, উফ, আর কি বলবো, তোমাকে দেখলেই আমার ইচ্ছে করে খেয়ে ফেলতে। ও কিভাবে ছেড়ে যেতে পারলো? তবে ভালোই হয়েছে, ওর জন্যই এখন আমি তোমাকে পেতে পারবো, কি বলো? রিয়ানের এমন বাজে কথা শুনে আমার শরীর ঘৃণায় শিউরে উঠছে। রাগও হচ্ছে প্রচুর, কিন্তু এখন আমি ওনাকে যাই বলি না কেন, উনি তাতে কোনো রিয়্যাক্ট করবেন না, উল্টে আরও খারাপ কথা শোনাবেন আমাকে। তাই শান্ত কণ্ঠে ওনাকে বলি, রেয়ান, প্লিজ আমার বাঁধনগুলো খুলে দিন আর আমাকে যেতে দিন। আমার ছেলে আমার জন্য অপেক্ষা করছে, প্লিজ যেতে দিন আমাকে। এবার রেয়ান আর কিছু বলল না, আস্তে আস্তে সরে যেতে লাগলো আমার কাছ থেকে। এতে আমার ভয় যেন দ্বিগুণ বেড়ে গেল। চিল্লিয়ে চিল্লিয়ে বলে উঠলাম, প্লিজ রেয়ান, আমাকে ছেড়ে দিন। আমার ছেলে আমার জন্য অপেক্ষা করছে, ও আমাকে ছাড়া বেশিক্ষণ থাকতে পারে না। প্লিজ যেতে দিন আমাকে রেয়ান, প্লিজ। এভাবে অনেক কাকুতি মিনতি করার পরও কোনো লাভ হলো না। প্রতিবারের মতোই আমি ব্যর্থ। হঠাৎ মনে হলো গাড়িটা থেমে গেছে আর আমি শূন্যে ভাসছি। বুঝতে পারছি কেউ আমাকে কোলে নিয়েছে। আমি একটু নড়তে যাব, তার আগেই আমার মুখে কেউ একজন একটা কাপড় ধরে। সাথে সাথে আমার শরীর যেন অবশ হতে শুরু করে। হাত পা নাড়ানোর সামান্যটুকু শক্তি আমার নেই, আর না আছে কথা বলার। কয়েক সেকেন্ড যেতেই আমার চোখে রাজ্যের ঘুম বিরাজ করে। পরক্ষণেই তলিয়ে যায় ঘুমের দেশে। যখন জ্ঞান ফেরে তখন নিজেকে নিজের রুমে আবিষ্কার করি। পাশেই বসে আছে আমার ছোট্ট ছেলেটা। তার চোখে স্পষ্ট পানি। খুব মায়া লাগছে আমার, কিন্তু মনে এক প্রশান্তি কাজ করছে। আমার ছেলে আমার সাথে আছে। পরক্ষণেই মনে হলো, আমি এখানে কিভাবে? আমাকে রেয়ান কোথায় যেন নিয়ে গিয়েছিল, কিন্তু কোথায়? আর আমাকে এখানেই বা আনলো কে? আমাকে চোখ খুলতে দেখে রেহান খুব শক্ত করে জড়িয়ে ধরলো আমায়। কাঁদতে কাঁদতে বলল, কোথায় গিয়েছিলে মা তুমি? জানো কত কান্না করেছি আমি। এভাবে আর যাবে না কেমন? না হলে কিন্তু কথা বলবো না আমি তোমার সাথে। ওর কথার বিনিময়ে আমি ওকে জড়িয়ে ধরলাম আর বললাম, আর কখনো যাব না তোকে রেখে। প্রায় কিছুক্ষণ এভাবে থাকার পর খেয়াল করলাম আমার ছেলেটা ঘুমিয়ে গেছে। আশেপাশে তাকাতেই দেখি মা দরজায় দাঁড়িয়ে আমাদের মা ছেলেকে দেখছে। আমি আস্তে করে রিহানকে পাশে শুইয়ে দিয়ে মায়ের কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরি। কেন যেন একটা ভয় কাজ করছে মনে, মাকে আর আমার ছোট্ট ছেলেটাকে হারানোর ভয়। কেন জানি চোখের পানিগুলো আজ বাঁধ মানছে না। ডুকরে কেঁদে উঠি, মাকে জড়িয়ে ধরি। তা দেখে মা চমকে উঠে বললেন, কি হয়েছে মীরা, কাঁদছিস কেন? আমি মায়ের কাছ থেকে সরে আসলাম। চোখের পানি মুছতে মুছতে বললাম, কেন জানি না, আজকে খুব কষ্ট লাগছে মা, তাই কান্না আটকাতে পারিনি। আমার কথা শুনে মা কিছু একটা হয়তো আন্দাজ করেছেন। গম্ভীর কণ্ঠে তিনি আমাকে জিজ্ঞেস করেন, আচ্ছা মীরা, সত্যি করে বলতো তোর কি হয়েছে? সন্ধ্যার দিকে কতগুলো লোক তোকে এনেছিল বাসায়, তুই নাকি রাস্তায় মাথা ঘুরে পড়ে গিয়েছিলি। মায়ের কথা শুনে আমি কি বলবো বুঝতে পারছি না। তাড়াতাড়ি ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 12টা বাজে। সাথে সাথে মনে এক ভয়ঙ্কর ভয় গ্রাস করে আমাকে। আমি বাসা থেকে বের হয়েছি সকালে আর এসেছি সন্ধ্যায়।
এর মাঝে কি হয়েছে তা আমি কিচ্ছু জানি না। তাহলে কি রেয়ান আমার সাথে খারাপ কিছু করেছে? না না, এসব আমি কি ভাবছি, কিন্তু হতেও তো পারে। আমার ভাবনার বিচ্ছেদ ঘটিয়ে মা বললেন, মীরা, সত্যি করে বল, কোথায় ছিলি তুই? তোর সাথে কি কোনো কিছু খারাপ হয়েছে? মা জিনিসটা আসলেই অদ্ভুত। নিজের সন্তানের মনের কথাটা তারা বেশ ভালোভাবে বুঝতে পারেন, তাই অবাক হলাম না। এটা বেশ কয়েকবার হয়েছে আমার সাথে। আসলে মা, আজকে অনেকগুলো চাকরির ইন্টারভিউ দিয়েছি তো, তাই বেশি প্রেশার পড়েছে মাথায়। এজন্য হয়তো মাথা ঘুরে পড়ে গেছি রাস্তায়। আমার কথায় মা হয়তো সন্তুষ্ট হননি, সন্দেহ বোধ হয় একটা রয়েই গেল তার, কিন্তু তবুও কিছু বললেন না। চুপচাপ চলে গেলেন রুম থেকে। রাত প্রায় 1টা। বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আজকের দিনটার কথা ভাবছি। কিছুতেই মনে করতে পারছি না কি হয়েছে আমার সাথে। হঠাৎ কেউ এক টানে আমাকে পিছনে ঘোরালো। সামনে তাকাতেই দেখি রেয়ান আমার দিকে নেশাক্ত চাহিনী নিক্ষেপ করে তাকিয়ে আছে, আর বাঁকা আসছে। আমি কিছু বলতে যাব, তার আগেই সে আমাকে নিজের একদম কাছে নিয়ে আসে। তারপর কানে ফিসফিস করে বলতে থাকে, আজকের দিনটা কিন্তু অনেক সুন্দর ছিল মরুভূমি। কথাটা শুনে কি রিঅ্যাক্ট দেওয়া উচিত বুঝতে পারছি না। রেয়ানের কথার মানে কি? তাহলে কি আমি যা ভাবছি তা সত্যি? মুহূর্তেই চোখে পানি এসে জমা হয় আমার, কিন্তু চোখ থেকে গড়িয়ে পানিটা নিচে পড়েনি। কিছুক্ষণ চুপ থেকে রেয়ানকে নিজের কাছ থেকে দূরে সরানোর চেষ্টায় লেগে যাই, কিন্তু প্রতিবারের মতো আমি ব্যর্থ। এমনিতে বডি বিল্ডার, তার উপর পুলিশ, আমার শক্তি তার কাছে খুবই ন্যূনতম। অনেক চেষ্টার পর যখন রেয়ানকে নিজের থেকে সরাতে পারলাম না, তখন উপায় না পেয়ে তাকে একটা জোরে কামড় দিলাম। এতে সে আ বলে আমাকে ছেড়ে দিল। এই সুযোগে রুমের ভেতর ঢুকতে যাব, অমনি রেয়ান আমার কাছে এসে আরও শক্ত করে চেপে ধরলো আমায়। আমার বাম গালে দুবার স্পর্শ দিয়ে বলল, থ্যাঙ্কস ফর গিভিং মি আ লাভ বাইট, আই জাস্ট লাভ ইট। পেটের বাদামি তিলটা কি আমাকে দেখানোর জন্য বের করেছো? কথাটা শোনা মাত্র আমি নিজের দিকে একবার চোখ বোলালাম। কি সর্বনাশ! আমার শাড়ির পেটের দিকটা থেকে কাপড়টা সরে গেছে, চাঁদের আলোয় স্পষ্ট দেখা যাচ্ছে। সাথে সাথেই নিজেকে ঢাকতে শুরু করি। রেয়ানের দিকে রাগী চোখ নিক্ষেপ করে বলি, আপনি এত অসভ্য কেন? মাঝ রাতে আমার বাসায় এসে ফাজলামি করছেন, আর আর আমার রুমে ঢুকলেন কিভাবে? রিহান ঘুমিয়ে আছে দেখে কিছুটা ফিসফিস করে বললাম কথাগুলো। আমার দেখা দেখি রেয়ানও ফিসফিসিয়ে বলল, তুমি যেখানে দাঁড়িয়ে আছো সেখান থেকেই ঢুকেছি তোমার রুমে। কথাটা শুনে নিজের আশেপাশে তাকালাম। আমি তো বারান্দায়। তাহলে কি এই পুলিশ গুন্ডা পাইপ দিয়ে বেয়ে আমার বারান্দা দিয়ে আমার রুমে এসেছে? কিন্তু আমি দেখলাম না কেন? আপনি যদি বারান্দা দিয়ে আসেন, তাহলে আমি আপনাকে উঠতে দেখলাম না কেন? মহারানী যে ভাবনায় ডুবেছিলেন, সেখান থেকে বের হয়ে কোথায় কি হচ্ছে তা দেখার সময় কি ছিল আপনার? আপনি তো আপনার মহা বড় চিন্তায় ব্যস্ত ছিলেন। আচ্ছা, কি চিন্তা করছিলে তুমি? নিশ্চয়ই আমাকে নিয়ে। আমি আপনাকে নিয়ে চিন্তা করব কেন? আমাকে একটা কথা বলিন তো, পুলিশ হয়ে এসব বাজে কাজ করতে আপনার বিবেকে বাঁধে না? কিভাবে পারেন এগুলো? সকালে একবার উঠিয়ে নিয়ে গেলেন রাস্তা থেকে, কি করেছেন না করেছেন কিচ্ছু জানি না। এখন আমার মাঝরাতে বারান্দা দিয়ে আমার রুমে ঢুকেছেন। আপনিই বলুন, এগুলো কি ধরনের অসভ্যতামি? কেন করছেন এগুলো আমার সাথে? আমাকে বিয়ে করো, তাহলেই এত কিছু সহ্য করতে হবে না তোমার? জীবনেও না। আপনার মতন একজন খারাপ মানুষকে আমি কখনো বিয়ে করব না। আরে আমি তো এটাই বুঝতে পারছি না, আপনি আমার মতন একটা বিবাহিতা যার একটা বাচ্চা আছে তাকে কেন বিয়ে করতে চাইছেন? নিশ্চয়ই খারাপ মতলব আছে আপনার। কথাগুলো বলতে বলতে কেঁদে দিলাম আমি। পারছি না এসব নিতে। এই রেয়ানটার জন্য বারবার অতীতটা তুলে ধরতে হয় আমার। বারবার মনে পড়ে যায় ওই ভয়ঙ্কর অতীতটার কথা, শুভর কথা। মেঝেতে বসে কান্না করছি। এতে বিন্দুমাত্র মাথা ব্যথা নেই রেয়ানের। সে এক মনে তাকিয়ে আছে আকাশের দিকে। হঠাৎ গম্ভীর কণ্ঠে সে বলে ওঠে, তাহলে তুমি বিয়ে করবে না আমাকে? কথাটা শুনে রাগ মাথায় উঠে গেল আমার। মেঝে থেকে উঠে রেয়ানের সামনাসামনি দাঁড়ালাম। রেয়ানের কলার ধরে ঝাঁঝালো কণ্ঠে বললাম, আপনার আসলেই লজ্জা করে না রেয়ান? এখনো কিভাবে বলছেন এগুলো? কি ভাবেন কি আপনি নিজেকে? পুলিশ বলে যা ইচ্ছে তাই করবেন? পারবেন না। আপনাকে ভয় পাই না আমি। করব না আপনাকে বিয়ে, বুঝেছেন? করব না বিয়ে আপনাকে। কথাটা শুনে রেয়ান যেন আরও গম্ভীর হয়ে গেল। আমার হাত থেকে নিজের কলার ছাড়িয়ে শান্তভাবে বলল,
বিয়ে তো তোমাকে আমাকেই করতে হবে, তুমি সেটার জন্য প্রস্তুতি নিয়ে নাও। আর একটা কথা, ভয় পাও না না আমাকে? এবার ভয় পাবে, ভীষণ রকমের ভয় পাবে। কথাটা বলে রেয়ান এক মুহূর্ত সেখানে দাঁড়ালো, এক লাফ দিয়ে বারান্দা থেকে নিচে নেমে গেল। আমরা থাকি দোতলার বাসায়, নিচে থেকে আমার বারান্দাটা এতটা উপরে না, তাই হয়তো সহজেই এক লাফ দিয়ে নেমে গেছে রেয়ান। এক দৃষ্টিতে রেয়ানের যাওয়ার দিকে তাকিয়ে আছি, খুব ভয় হচ্ছে আমার। রেয়ান কথাটা শান্তভাবে বললেও সেটা যে কতটা ভয়ঙ্কর তা খুব ভালোভাবে বুঝতে পারছি আমি। সকালে ঘুম থেকে উঠেই দেখি আমার ছোট্ট ছেলেটা আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। ওর কপালে একটা স্নেহ ভরা চুমু দিয়ে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়েই আগে রান্নাঘরের দিকে পা বাড়াই। রান্নাঘরে ঢুকতেই দেখি মা নাস্তা বানাচ্ছে, আমিও তার সাথে নাস্তা বানাতে লেগে যাই। দুইজন দুজনের সাথে অনেক গল্প করি। নাস্তা বানানো শেষে হঠাৎ কলিং বেলের আওয়াজ আসে। তা শুনে মা বলে, মীরা, নাস্তাগুলো তুই টেবিলে নিয়ে যা, আমি দেখছি কে এসেছে। আচ্ছা মা। মার কথা মতো আমি নাস্তাগুলো টেবিলে নিয়ে যাই। এদিকে মা দরজা খুলতেই কিছু লোক কথা নেই কওয়া নেই বাসার ভিতরে ঢুকে যায়। লোকগুলো ড্রয়িং রুমে ঢুকে আমাকে দেখে জিজ্ঞেস করে, আপনার নাম কি মীরা? জি। আপনাকে আমাদের স্যার ডেকেছে, তাই আপনাকে আমাদের সাথে যেতে হবে। মানে আপনাদের স্যার কে? আর আপনারাই বা কারা? এভাবে আমাদের বাসায় ঢুকে এসব তামাশা করার মানে কি? বের হন আমার বাসা থেকে। দেখুন, আমরা পুলিশের লোক, যা বলছি তাই করুন, না হলে। পুলিশের লোক হয়েছেন দেখেই যা ইচ্ছে তাই করবেন? দেখুন, ভালোভাবে বলছি, বের হন আমাদের বাসা থেকে, না হলে আমি চিল্লাচিল্লি করে মানুষজন ডাকবো। আমার কথা যেন তাদের কোনো কিছুতেই যায় আসে না। তারা তাদের জায়গা থেকে এক ফোঁটাও নড়েনি। হুট করে একজন মার মাথায় বন্দুক তাক করে বলল, দেখুন ম্যাম, আমাদের সাথে চলুন, না হলে আমরা আপনার মা আর ছেলেকে মারতে বাধ্য হব। কথাটা শুনে আমার লোকগুলোর উপর একটু সন্দেহ হলো। তারা কিভাবে জানে এটা আমার মা আর আমার ছেলেও আছে? তাহলে এদেরকে রেয়ান পাঠিয়েছে? কেননা রেয়ানও একজন পুলিশ। আপনাদের কে পাঠিয়েছে? কে পাঠিয়েছে আমাদের সাথে গেলেই বুঝবেন। আচ্ছা ঠিক আছে, আমি আপনাদের সাথে যাব। কথাটা শুনে মা রেগে গেলেন। উনি তার ঝাঁঝালো কণ্ঠে বললেন, কি বলছিস মীরা? কে না কে এই লোক? যদি তোর কিছু হয় তুই এদের সাথে যাবি না। মা, আমার কিচ্ছু হবে না, তুমি রিহানের খেয়াল রেখো, আমি তাড়াতাড়ি চলে আসবো। কিন্তু আমার কিচ্ছু হবে না মা, তুমি চিন্তা করো না। অতঃপর লোকগুলো আমাকে একটা ব্ল্যাক কারে বসায় আর নিচেরা বসে অন্য একটা গাড়িতে। প্রায় কিছুক্ষণ পর গাড়ি পৌঁছে যায় তার গন্তব্যে। গাড়ি থেকে নামতেই দেখি লোকগুলো আমাকে পুলিশ স্টেশনে নিয়ে এসছে। প্রায় 3 ঘন্টা ধরে বসে আছি পুলিশ স্টেশনে। আশেপাশে সবাই যে যার কাজ করছে। আমাকে যে লোকগুলো নিয়ে এসেছিল তাদের কাউকেই দেখা যাচ্ছে না। লোকগুলো আমাকে দিয়েই চলে যায়। যাওয়ার আগে বলে যায় আমি যেন এখান থেকে কোথাও না যাই। ওদের স্যারের সময় হলে আমাকে তার কাছে ডাকবে। 2 গালে 2 হাত দিয়ে বসে আছি। হঠাৎ একজন কনস্টেবল এসে আমাকে বললেন, ম্যাম, আপনাকে স্যার ডাকছে, আমার সাথে আসুন। জি। কনস্টেবল আমাকে একটা রুমের সামনে এসে দাঁড় করায়। তারপর বলল, ম্যাম, ভিতরে যান, স্যার আছেন, আপনি যান। আমি কিছু না বলেই ঢুকে গেলাম রুমটার ভিতর। আমার যা ভয় ছিল তাই হলো। রুমটায় ঢুকতেই দেখি রিয়ান পুলিশ ড্রেসে বসে আছে চেয়ারে আর গম্ভীরভাবে খুব মনোযোগ দিয়ে একটা ফাইলের দিকে তাকিয়ে আছে। ফাইলে তাকিয়ে থেকেই শান্তভাবে সে বলে উঠল, মরুভূমি, তাহলে তুমি এসেছো, বসো। আমার নামটা এই লোক কোনো দিনই ঠিক করে বলে না, সব সময় মরুভূমি বলে ডাকে। এতে আমার রাগ হয় প্রচুর, কিন্তু এখন রাগের থেকে বেশি ভয় লাগছে আমার। তার এই শান্ত রূপের বিপরীতে যে এক হিংস্র রূপ আছে। কি করবে এই লোকটা আমার সাথে? কেন ডেকেছে সে আমায়? এক চড় মেরে বললাম, আপনার লজ্জা করে না রেয়ান, একজন পুলিশ হয়ে এমন বাজে কাজ করতে? আর আমাকে এভাবে উঠিয়ে আনার মানে কি? থাপ্পড় আর কথাটা বলে আমি নিজেই বোকা বনে গেলাম। রেয়ান ভয়ার্থক ভাবে তাকিয়ে আছে আমার দিকে। তার চোখ দুটো লাল হয়ে আছে আর মুখ শক্ত করে রেখেছে সে। এমন ভয়ঙ্কর রূপ আমি কখনো দেখিনি। ভয়ে রীতিমতো হাত পা কাঁপছে আমার। থাপ্পড়টা মারা হয়তো উচিত হয়নি আমার। কয়েকটা কথা শুনিয়ে দিলেই তো হতো, থাপ্পড় মারার কি প্রয়োজন ছিল? এখন তো রেয়ান আমার কোনো কথাই শুনবে না। যদি সে আরও খারাপ কিছু করে, যদি আমার ছেলেকে আর মাকে। পুলিশের গুন্ডা এখন কি করবে? কোনো মতে কাঁপা কাঁপা কণ্ঠে বললাম, দেখুন রেয়ান, এভাবে তাকিয়ে থেকে লাভ নেই, দোষ কিন্তু আপনারই। আপনি এত বাজে কাজ কেন করেন? আমার কথা শেষ হওয়ার আগেই রেয়ান আমার হাত দুটো দেওয়ালের সাথে খুব শক্ত করে চেপে ধরলেন। দাঁতে দাঁত চেপে বললেন,
অনেক সাহস না তোমার? আমাকে থাপ্পড় মেরেছো তুমি, তাই না? এটার ফল ভুগবে তুমি এখন। কথাটা বলেই আমাকে এক টানে নিজের সাথে মিশিয়ে নিল রেয়ান। তারপর খুব রুডলি আমার গাল স্পর্শ করে বলল, আমার কাছে আসা তোমার পছন্দ না, তাই না? এখন থেকে আমার কাছেই থাকতে হবে তোমাকে। বলি আমাকে টানতে টানতে পুলিশ স্টেশনের বাইরে নিয়ে যেতে থাকে। পুলিশ স্টেশনের সব মানুষ তাকিয়ে আছে আমাদের দিকে। খুব অস্বস্তি হচ্ছে আমার। রেয়ান থেকে নিজের হাত ছাড়ানোর ব্যর্থ চেষ্টা করছি। প্রতিবারের মতন এবারের ফলাফলও শূন্য। এবার না পেরে জোরে চিল্লিয়ে বলে উঠি, রেয়ান, ছাড়ুন আমার হাত, আমার লাগছে, আমি আমার ছেলের কাছে যাব, প্লিজ ছাড়ুন আমাকে। খেয়ে শোনে কার কথা। রেয়ান নিজের মতন টানতে টানতে আমাকে গাড়ির কাছে নিয়ে যায়। এক ধাক্কায় গাড়ির ভেতরে ঢুকিয়ে নিজেও গাড়িতে উঠে বসে। গাড়িতে ঢুকেই রেয়ান প্রথমে গাড়ি লক করে দেয়। এদিকে আমি গাড়ি খোলার ব্যর্থ চেষ্টা করে যাচ্ছি। তা দেখে সে বলে ওঠে, কোনো লাভ নেই মরুভূমি, গাড়ি লক, চুপচাপ বসে থাকো, না হলে কি করবেন আপনি? এত বাজে একটা মানুষ কেমন করে হতে পারে? আসলে কি জানেন, আপনি মানুষই না, আপনি একটা অমানুষ। ভালোভাবে বলছি, আমাকে আমার ছেলের কাছে যেতে দিন, না হলে কিন্তু আমি। তুমি কি, হ্যাঁ? কিচ্ছু করতে পারবে না তুমি আমার। তাছাড়া কি যেন বলছিলে, নিজের ছেলের কাছে যেতে চাও, তাই না? সেটা আমাকে থাপ্পড় মারার আর এগুলো বলার আগে ভাবা উচিত ছিল। এখন যেতে দিচ্ছি না তোমায় কোথাও, আমার কাছেই থাকবে তুমি। প্লিজ এমন করবেন না রেয়ান, আমাকে যেতে দিন আমার ছেলের কাছে। ও মনে হয় এখনও কান্না করছে আমার জন্য। আমি আমি আমার ছেলের কাছে যাব রেয়ান, প্লিজ যেতে দিন। আর কিচ্ছু বলতে পারলাম না আমি। তার আগেই রেয়ান সেই আগের বারের মতো আমার মুখে একটা সাদা কাপড় চেপে ধরলেন। সাথে সাথে আমি অজ্ঞান হয়ে গেলাম। কিছুক্ষণ আগে চেয়ারে বসতেই রেয়ান আমার সামনে একটা ফোন রাখে। একটা ভিডিও চলছে ফোনটায়। সেখানে স্পষ্ট বোঝা যাচ্ছে আমার ছেলে আর আমার মাকে কয়েকজন লোক বন্দি করে রেখেছে। ভিডিওটা দেখেই মুহূর্তেই মাথা গরম হয়ে যায় আমার। রেয়ানের তাতে কোনো খেয়াল নেই। সে আমার কাছে আস্তে আস্তে বলে, আমাকে এখন এই মুহূর্তেই বিয়ে করতে হবে তোমাকে, না হলে তোমার ছেলে আর তোমার মাকে। এতটুকু শুনেই রাগটা যেন হিংস্রতায় পরিণত হয়। বসা থেকে উঠে দাঁড়িয়ে ঠাস করে থাপ্পড় মেরে দিই রিয়ানকে। তারপর কথাগুলো বলি। জ্ঞান ফিরতেই নিজেকে এক অন্ধকার রুমে আবিষ্কার করি। যতটুকু অনুভব করছি, আমাকে একটা চেয়ারের হাত পা বাঁধা অবস্থায় রাখা হয়েছে। প্রচুর ভয় লাগছে আমার। সাথে অন্ধকার রুমটায় কিছু বিকট আওয়াজ যেন আমাকে আরও ভয় পাওয়াতে সক্ষম। ভয়ের চোটে কয়েকবার জোরে জোরে রেয়ানের নাম ধরে ডাকি, কিন্তু কোনো সাড়া শব্দ নেই। ভয়টা যেন আরও বেড়ে গেল আমার। ছোটবেলা থেকেই অন্ধকারে ভয় পাই আমি, যার জন্য রীতিমতো কপালে ঘাম জমে গেছে আমার। হঠাৎ কারোর কণ্ঠে গানের আওয়াজ পাই। অন্ধকারে কিছুটা হলেও বুঝতে পারছি কেউ আমার দিকে ক্রমশ এগিয়ে আসছে। তার পায়ের শব্দ আমি পাচ্ছি। এতে যেন ভয়টা আরও বেড়ে যায়। হাত পা ছোটাছুটি করে চেষ্টা করছি আর বলছি, রিয়ান, এটা কি আপনি? প্লিজ সামনে আসুন, আমার অনেক ভয় লাগছে। কথাটা বলেই আমি থেমে যাই। কেউ কিছু বলে নাকি তা শোনার জন্য অপেক্ষা করতে থাকি, কিন্তু না, কারোর কোনো কথাই শোনা যাচ্ছে না। আর না শোনা যাচ্ছে সেই কাছে আসার শব্দ। আবারও বলে উঠি, রেয়ান, আপনি কোথায়? প্লিজ সামনে আসুন, আমি জানি আপনি এখানে। বলতে না বলতেই কেউ হাওয়ার গতিতে এসে আমার হাত দুটো চেপে ধরে। চারিদিকে অন্ধকার বিরাজ করছে রূপটাই, তাই হয়তো চেনার উপায় নেই এটা কে। কিন্তু আমার বুঝতে বেগ পেতে হয়নি। এটা যে রেয়ান তা খুব ভালোভাবেই বুঝতে পারছি আমি। তাছাড়া রেয়ান ছাড়া আর কে হতে পারে যে আমাকে এভাবে হাত পা বেঁধে রাখবে? হঠাৎ রেয়ান আমার কানের কাছে এসে ফিসফিসিয়ে বলে ওঠে, শাস্তি পাওয়ার জন্য তুমি তৈরি তো মরুভূমি? কথাটা শুনে বেশভাবে বুঝতে পারছি আমার সাথে কিছু হতে চলেছে। কিন্তু এখন ভয় পেলে হবে না, এখান থেকে বের হতে হবে আমাকে। আমার ছোট্ট ছেলেটা যে আমার অপেক্ষা করছে। কোনো মতে কাঁপা কাঁপা কণ্ঠে বলি, প্লিজ রেহান, আমাকে যেতে দিন। আমি কি খালি যেতে দিন করছো? আমি বলছি না যেতে দেব না, তার মানে যেতে দেব না। আমার কানে আলতো করে কামড় দিয়ে আবারও বললেন, আচ্ছা, আমার কাছ থেকে তুমি এত পালাতে চাও কেন? তোমার পাখা গজিয়েছে, তাই না? যদি পাখাটা কেটে দিই তাহলে কেমন হয়? রেয়ানের কথায় স্পষ্ট রাগ অনুভব করতে পারছি আমি। সাথে আমার ভয় তো আছেই। কিন্তু কথাটার দ্বারা কি বোঝাতে চাইছে রেহান? কোনো কি খারাপ কিছু করবে সে? কেন এমন করছেন আপনি রেহান? কারণটা তোমার অজানা নাই। রেয়ান, বোঝার চেষ্টা করুন, আমি একজন ডিভোর্সি আর আমার একটা ছেলেও আছে। সো হোয়াট? এতে আমার কোনো আপত্তি নেই। আমি তোমাকে বিয়ে করতে চাই, ব্যাস।
এটা সম্ভব না রেহান। আমার একটা অতীত আছে, একবার বিয়ে হয়েছে, আমার কারোর বউ হয়েছে আমি। এখন আর কাউকে বিয়ে করার ইচ্ছে আমার নেই, আর না আছে কারোর বউ হওয়ার। তাহলে রক্ষিতা হয়ে থাকবে তুমি আমার সাথে? মানে তুমিই তো বললে কারোর বউ হওয়ার ইচ্ছে নেই তোমার, তাহলে রক্ষিতা হয়ে থাকো আমার সাথে। আপনি আসলেই একটা অমানুষ রেহান। কথাগুলো বলতে আপনার বিবেকে বাঁধে না? কিভাবে বলছেন এগুলো? কোনো পুলিশ কি এমন হয়? হয়তো, নাহলে আপনার মতন একটা জানোয়ারের পুলিশ কি করে হলো? কথাটা শুনে রেয়াম মনে হয় রেগে গেল। আমার গাল শক্ত করে চেপে ধরে রাগী কণ্ঠে বলল, তোমাকে পাওয়ার জন্য আমি সব করতে পারবো জান। তোমাকে চাই আমার, এনি কস্ট। আর কি যেন বললে? আমি অমানুষ জানোয়ার, তাই না? এখন এই জানোয়ার কি কি করতে পারে তা তো তোমাকে দেখাতেই হয়। কি করবেন আপনি? রেয়ান আমার কথায় পাত্তা না দিয়ে আবারও বলতে শুরু করলেন, জান তুমি অনেক বোকা জানো। এটা জানা সত্ত্বেও যে তোমার ছেলে আর তোমার মা আমার কাছে বন্দি, তাও আমাকে এত বড় বড় কথা শোনাচ্ছ। এটার জন্য এখন তোমাকে শাস্তি তো দিতে হয়, কি বলো? বলতে বলতেই রেয়ান অন্ধকারে মিলিয়ে যায়। আগে রেয়ানের অস্তিত্ব অনুভব করতে পারলো, এখন সেটার ছিটে ফোটাও নেই। খুব ভয় লাগছে আমার। রেয়ান কি করবে আমার মা আর আমার ছেলের সাথে? ভয়টা ক্রমশ বেড়ে চলেছে। জোরে জোরে চিল্লিয়ে বলে উঠি, প্লিজ রেহান, আমার মা আর আমার ছেলেকে কিছু করবেন না। আপনি যা বলবেন আমি তাই করব, প্লিজ ওদের কিছু করবেন না। এভাবে অনেক কাকুতি মিনতি করার পরও কোনো লাভ হলো না। কেউ আসলো না এই অন্ধকার রুমে। সকালে অনেক কষ্টের পর একটু আগেই চোখ লেগে আসে আমার। তখনই কেউ একজন এক জগ পানি আমার মুখে মারে। সাথে সাথে আঁতকে উঠলাম আমি। সামনে তাকাতেই দেখি রেয়ান প্যান্টের পকেটে এক হাত দিয়ে দাঁড়িয়ে আছে আর বাঁকা হাসছে। রাগে আমার গা জ্বলে যাচ্ছে। কিছু বলতে যাব তার আগেই রেয়ান আমার কানে ফোন ধরে, যেখানে আমার ছোট্ট ছেলেটা কান্না করছে আর আমাকে বলছে, মা কোথায় তুমি? প্লিজ তাড়াতাড়ি আসো আমার কাছে। আমার না তোমাকে ছাড়া ভালো লাগছে না, খুব কষ্ট হচ্ছে, প্লিজ চলে আসো মা। কথাটা শুনে আমার বুক ধকধক করে ওঠে, চোখ দিয়ে আপনা আপনি পানি গড়িয়ে পড়ছে। আমার ছেলের সাথে কথাটা বলতে যাব তার আগেই রেয়ান এক ঝটকায় ফোনটা কান থেকে সরিয়ে পড়ে। একটু কথাও বলতে পারলাম না আমি আমার ছেলেটার সাথে। এক রাশ ঘৃণা নিয়ে রেয়ানের দিকে তাকাই আমি। ভেবেছিলাম রেয়ান হয়তো বাঁকা হাসছে, কিন্তু না, তার মুখে বিরাজ করছে বিরাট বড় গম্ভীরতা। হুট করেই রেয়ান আমার সামনে হাঁটু গেড়ে বসে পড়ে। তারপর এক এক করে আমার পায়ের হাতের বাঁধন খুলতে শুরু করে। গম্ভীর কণ্ঠে বলে, আমাকে যতটা খারাপ ভাবো ততটা খারাপ আমি নই, কিন্তু অত ভালোও নই। এখন যেমন ভালো তেমন খারাপ হতেও আমার বেশি সময় লাগবে না। আর রইল বিয়ের কথা, সেটা তো আমি তোমাকেই করব, তোমার ইচ্ছায় কিংবা তোমার অনিচ্ছায়। বউ তো তুমি আমারই হবে। আর যদি বউ না হতে চাও, রক্ষিতা হিসেবে রাখবো তোমায়। ভালোই ভালোই আমি যখন বলবো তখন বিয়ে করবে আমাকে, না হলে আমার থেকে খারাপ কেউ হবে না। বলেই উঠে দাঁড়ায় রেয়ান। এক দৃষ্টিতে তাকিয়ে আছি তার দিকে, আর ভাবছি একদিকে সে কি চায় তা বুঝতে পারছি, কিন্তু অন্য দিক দিয়ে সব ধোঁয়াশা। আসলে সে কি চায়, আমাকে নাকি অন্য কিছু? হঠাৎ রেয়ান আমার হাতটা টান দিয়ে দাঁড় করায়, তারপর বলল, চলো। কোথায়? তোমার ছেলের কাছে। বলেই আবার হাত টানতে টানতে নিয়ে যেতে থাকে। এদিকে আমি হাঁটতে পারছি না। এতগুলো ঘন্টা একভাবে বসে থাকায় পা অবশ হয়ে গেছে আমার। কোনোভাবে লেচড়িয়ে লেচড়িয়ে হাঁটছি আমি। আমাকে এভাবে হাঁটতে দেখে রেয়ান হয়তো বুঝতে পেরেছে আমার অবস্থা। সাথে সাথে কোলে তুলে নেয় সে আমাকে। এতে কিছুটা চমকে যায় আমি। নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে করতে বলি, রেয়ান কি করছেন, ছাড়ুন আমাকে। আমার কথা শুনে সে আমাকে একটা ধমক দেয়, তারপর বলে, হাঁটতে পারছি না আবার দেমাগ কত? যেভাবে হাঁটছো গাড়ির কাছে যেতেই 10 ঘন্টা লাগবে, তখন আর যাওয়া লাগবে না নিজের ছেলের কাছে। কথাটা শুনে আমি চুপসে গেলাম। সে তো ঠিকই বলেছে, কিন্তু তার জন্যই তো আমার এই অবস্থা। মনে মনে রেহানকে বকতে লাগলাম আর অপেক্ষা করতে লাগলাম কখন আমি রেহানের সাথে দেখা করব। পুরো একটা দিন আমাকে ছাড়া থেকেছে সে, হয়তো অনেক কান্না করছে আমার জন্য। বাসায় ঢুকতেই আমার ছেলে আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। আমিও কাঁদছি। ওর সারা মুখে চুমু দেওয়া শুরু করি। তারপর খুব শক্ত করে জড়িয়ে ধরে বলি, কিচ্ছু হবে না রিহান, এসে গেছি না, আর কাঁদিস না। তুমি অনেক পচা মা, তুমি বলেছিলে আমাকে রেখে এভাবে আর যাবে না, কিন্তু তুমি ঠিকই গিয়েছো। জানো কত কান্না করেছি তোমার জন্য। মাফ করে দে মাকে, মারও তো কষ্ট হয়েছে তাই না? মা তো ইচ্ছে করে যায়নি বাবুন। এরই মাঝে রেয়ান বলে উঠল, তোমাদের মা ছেলের ভালোবাসাবাসি শেষ হয়েছে? কথাটা শুনে মা রেগে গেলেন।
এতক্ষণ মা রেয়ানকে খেয়াল করেনি, তিনি তো আমাদের মা ছেলেকে দেখছিলেন। এখন রেয়ানকে দেখে তার রাগ উঠে গেল। ঝাঁঝালো কণ্ঠে বললেন, মীরা, এই ছেলে এখানে কেন? একে বের কর আমাদের বাসা থেকে। এমন বেহায়া আর বেয়াদব ছেলে আমি জীবনেও দেখিনি। কথাটা শুনে রেয়ান তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে মাকে একবার দেখল, তারপর গম্ভীর কণ্ঠে বলল, আপনাকে কিছু দেখতে হবে না শাশুমা, আপনার মেয়ে দেখলেই হবে। আর ভালোভাবে কথা বলবেন আমার সাথে, জানেন তো কি করতে পারি আমি। রেয়ানের কথা মা ঠিক হজম করতে পারলে না, আবারও কিছু বলবেন তার আগেই রিহান বলে উঠল, নানু, ওনাকে বকছো কেন? উনি তো অনেক ভালো বাবা, ওনাকে আমার অনেক ভালো লাগে। রিহান কি বলল এই মাত্র? অনেক ভালো বাবা? রেয়ানকে সে বাবা বলছে কেন? কিছুটা আগ্রহী কণ্ঠে রিহানকে জিজ্ঞেস করলাম, বাবা মানে? হ্যাঁ বাবা, উনি অনেক ভালো জানো মা, আমাকে কালকে অনেক গল্প শুনিয়েছে, সাথে বলেছিল তোমাকে আমার কাছে আজকে নিয়ে আসবে। দেখো, উনি ওনার কথা রেখেছে। বুঝলাম, কিন্তু তুমি ওনাকে বাবা কেন ডাকছো? কথাটা আমি রেয়ানের দিকে তাকিয়ে বললাম। সে আমার দিকেই তাকিয়ে আছে আর বাঁকা হাসছে, তার চোখ দিয়ে সে কিছু বলছে, যার অর্থ, তুমি আমাকে পছন্দ না করলে কি হয়েছে মরুভূমি, তোমার ছেলে আমাকে পছন্দ করেছে, ধীরে ধীরে তুমিও করবে। তার চোখের ভাষা বুঝতে পারলেও না বোঝার ভান করে রিহানের দিকে তাকালাম উত্তরের আশায়। সাথে সাথে সে বলল, মা, বাবা আমাকে বলেছিল উনি যদি তোমাকে আমার কাছে সকালের মধ্যে এনে দেয় তাহলে আমাকে ওনাকে বাবা ডাকতে হবে। উনি তো ওনার কথা রেখেছেন, তাই না? তাছাড়া আমি বাবাকেও প্রমিস করেছিলাম, আর তুমি তো বলো যে প্রমিস ভাঙতে হয় না, তাই আমি ওনাকে বাবা ডাকছি। আর ভালোই হলো না মা, আমার একটা বাবাও হয়েছে। কথাটা শুনে কি বলবো বুঝতে পারছি না। আমার 4 বছরের বাচ্চাটা কি বা বোঝে? তার যেটা ভালো মনে হয়েছে সে সেটাই করেছে, তাকে কি কিছু বলা উচিত আমার? হয়তো না, তবে তার কোনো দোষ নেই। হঠাৎ রেয়ানের কণ্ঠ শুনতে পাই, সে নিচের হাতের ঘড়ি দেখতে দেখতে বলে, তোমাদের হয়েছে, আমার কাজ আছে অনেক। জানি না কেন রেয়ানের কথাটা শুনে রেগে যাই। রাগী কণ্ঠে তাকে বলি, আপনার দেরি হলে আমরা কি করব? কথাটা বলতে না বলতেই সে আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়। পরক্ষণই বলে ওঠে, আমার ক্ষুধা লাগছে। তো আমি কি করব? যাও, আমার জন্য বিরিয়ানি বানাও, আমি খাবো। ওনার কথা আর কথা বলার ভঙ্গি দেখে আমি অবাক, সাথে বিরক্ত। ক্ষুধা লাগছে তো বাইরে গিয়ে খাবে না, আমাকে বলার কি আছে? তার উপর কত শখ আমি তার জন্য বিরিয়ানি বানাবো। খেয়ে দিয়ে কাজ নেই আমার আর। রাগে মাথা ফেটে যাচ্ছে। কোনো মতে ক্যাবলা হাসি দিয়ে বললাম, কচুর ডাল খাবেন? মরুভূমি, তুমি তো দেখি বয়রাও। মানে মানে আমি তোমাকে বিরিয়ানি বানাতে বলেছি, কচুর ডাল না। বাই দ্য ওয়ে, এই কচুর ডালটা কি? এটা আমাদের স্পেশাল ডিশ, খাস পশুদের জন্য বানানোর তৈরি। কথাটা শুনে রেয়ান আমার দিকে চোখ রাঙিয়ে তাকায়, রাগী কণ্ঠে বলে ওঠে, অনেকবার বেড়েছো তুমি, তাই না? কালকে সকালে কি করেছি মনে আছে তো? ভালো ব্যবহার করছি দেখে ভেবো না মাথার ওপর উঠিয়ে রাখবো। খারাপ হতে কিন্তু আমার বেশি সময় লাগবে না, আর যা বলছি তা যেন 1 ঘন্টার মধ্যে হয়ে যায়। আমি বাইরে যাচ্ছি, এসেই দেখি যেন বানিয়ে ফেলেছো, আর যদি না দেখি তাহলে কি হবে তা কল্পনাও তুমি করতে পারবে না। বলেই রেয়ান চলে যায়, আর আমি তার যাওয়ার দিকে তাকিয়ে আছি। আচ্ছা, মানুষটা এমন কেন? এই তো ভালো, তো এই খারাপ। অনেক রহস্য ভরা এই মানুষটার ভিতর। চলবে গল্প সে কি জানে, লেখক ঈশানুর তাসমিয়া।